নমস্কার, আমার নাম শোভন। আপনারা দেখছেন শোভনিশ অ্যাস্ট্রোলজি। এখানে আমরা যে কোনো আগ্রহী ব্যক্তির বিনামূল্যে ভাগ্য গণনা ও পুষ্টি বিচার করে থাকি। এখানে যেটা করা হয় সেটা একদম বেসিক অ্যানালিসিস করা হয়। তাই জন্য যদি কেউ বিশদে নিজের ব্যাপারে জানতে আগ্রহী হন এবং জেমস্টোন রেকমেন্ডেশনস নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই ডিটেল অ্যানালিসিসের সাহায্য নেবেন। আমার থেকে কেউ যদি ডিটেল অ্যানালিসিসের সাহায্য নিতে চান, তাহলে আমার নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করতে পারেন। আমার কনসালটেশন ফিজ হচ্ছে 501 টাকা। আর আপনারা যদি চান যে আপনাদের ফ্রিতে একটা বেসিক ভিডিও বানিয়ে দেওয়া হোক এই ভিডিওটার মতোই, তাহলে এই ভিডিওর কমেন্টে নিজের জন্মের তারিখ, সময় আর স্থান এই 3 জিনিস উল্লেখ করুন। হতে পারে পরবর্তী ভিডিওটি আপনার জন্মছকের উপরে। তাহলে বেশি কথা না বাড়িয়ে জন্মছকটি বিচার শুরু করছি। এই জন্মছকটার জন্য যিনি রিকোয়েস্ট করেছেন তিনি নাম উল্লেখ করেননি, তো আমি ইনিশিয়ালটা ইউজ করছি, এস মাঝি। আর এনার জন্ম হচ্ছে 3 জুলাই 1995, 9:32 AM, আর মেদিনীপুরে। তাহলে জয় মা দুর্গা, জয় বজরংবলী। এই জন্মচকটা দেখতে পাচ্ছি প্রথম ঘর যেখানে লগ্ন বসেছে, 1 নম্বর ঘর, সেই ঘরটিতে 5 লেখা আছে, অর্থাৎ এনার সিংহ লগ্ন। আবার চন্দ্র কাকতালীয়ভাবে সেই ঘরেই বসে আছে, তাই এনার সিংহ রাশিও বটে। তো এই জাতকের সিংহ লগ্ন, সিংহ রাশি এবং সিংহ লগ্নের অধিপতি হচ্ছেন সূর্যদেব স্বয়ং। তো এনার জন্মছকের সবথেকে গুরুত্বপূর্ণ প্ল্যানেট হচ্ছে সূর্য, এবং সূর্যের সঙ্গে বাকি গ্রহদের যেরকম সম্পর্ক এবং তারা যে যে ঘরের অধিপতি এবং যেভাবে এই ঘরে যে ঘরে বসেছে, অর্থাৎ এই জন্মছকের মধ্যে, সেই অনুযায়ী তারা কিন্তু ফলগুলো প্রদান করবে। তো প্রথম ঘরে যেটা দেখছি আমরা, চন্দ্র এবং মঙ্গল বসে আছে। চন্দ্র এই জন্মছকে, সূর্যের সঙ্গে চন্দ্রের বন্ধুত্ব আছে, কিন্তু এই জন্মছকের ক্ষেত্রে চন্দ্র দ্বাদশ ভাবের অধিপতি। তো 6, 8 আর 12 এই 3টে ঘরকে আমরা খারাপ ঘর হিসেবে বিচার করি, দুস্থান বলা হয়। সেই সমস্ত ঘরের অধিপতিদেরকে সাধারণত আমরা কারক গ্রহ হিসাবে বিচার করি না। তো এই জন্মছকেও চন্দ্র কারক গ্রহ নয়। তো সেই চন্দ্র যখন লগ্নে বসেছে সেটা খারাপ। তো এর সঙ্গে বসেছে কে? মঙ্গল। মঙ্গল অবশ্যই এই জন্মছকে অত্যন্ত কারক, কিন্তু সমস্যা হচ্ছে একটা, এই জন্মছকে মঙ্গল বাধকপতিও বটে। তো মঙ্গল এখানে যেহেতু নবম ভাবের অধিপতি এবং এই জন্মছকের মধ্যে নবম ভাবটি বাধক স্থান, সেই বাধক স্থানের অধিপতি বাধকেশ। সেই বাধকেশ যখন লগ্নে বসেছে, সেটাও অ্যাকচুয়ালি যদি ছকের উপর বেস করে বলা হয় ঘরের অধিপতি হিসাবে, সেদিক দিয়ে ভালো, কিন্তু বাধকত্ব তার বৃদ্ধি পাচ্ছে বা বাধকত্ব অ্যাক্টিভেট হচ্ছে কেন না, দ্বাদশ ভাবের অধিপতি 6, 8 বা 12 কোনো অধিপতি যখন সেই বাধক গ্রহের সঙ্গে বসে পড়ে, বাধকপতির সঙ্গে, তখন তার বাধকত্বটাকে অ্যাক্টিভ করে দেয়, তার খারাপ ফলটা বৃদ্ধি করে বা তার স্ট্রাগলটা বাড়িয়ে দেয়। আদারওয়াইজ সেটা ভালো ফল দিতে পারে, কিন্তু যেহেতু এখানে দ্বাদশপতিও এনার সঙ্গেই বসে গেছে মঙ্গলের সঙ্গে, সেজন্য মঙ্গলের যে বাধকের মতো আচরণ সেটা বৃদ্ধি করবে। এবং বাধক আচরণ মানে কীরকম কী করে না, বাধকপতি যে ঘরে বসে এবং তার বাধকত্ব যদি বৃদ্ধি পায় বা অ্যাক্টিভেট হয়ে যায়, তখন সে সেই ঘর রিলেটেড স্ট্রাগল দেয়। তো এনার লগ্নে বসে আছে মানে নিজেকে নিয়ে স্ট্রাগল দেবে, এবং সেটা বিভিন্ন দিক থেকে আসতে পারে, তাই আমি সেটা এরকম কোনো গেস করে বলছি না, কিন্তু নিজেকে নিয়ে স্ট্রাগল করবেন কোনো না কোনোভাবে। আদারওয়াইজ যদি বিচার করি শুধু গ্রহের ফল অনুযায়ী, চন্দ্র এবং মঙ্গল একসাথে আছে, এই যোগটাকে ভালো যোগ ধরা হয়, কিন্তু যেহেতু বাধক হচ্ছে না একজন দ্বাদশপতি, সেজন্য খুব ভালো হিসাবে আমরা এটাকে বিচার করব না। তো ওভারঅল যদি আমরা বলি লগ্ন প্রথম ঘর নিই, এই ঘরটি মোরলেস নিউট্রাল থেকে নেগেটিভের দিকেই আমরা ধরবো। এটা গেল প্রথম ভাব। সেকেন্ড ভাবে আসছি, দ্বিতীয় ভাব যেখানে 6 লেখা আছে। তো 6 হচ্ছে দ্বিতীয় ভাব হচ্ছে ধরেন কুটুম বাণীর ঘর, সেখানে কোনো গ্রহ বসে নেই, কিন্তু সেখানে দৃষ্টি আছে বিপরীত থেকে শনির। শনি যে দৃষ্টিটা দিচ্ছে দ্বিতীয় হবে, তার জন্য এই জাতকের বাণীর মধ্যে কিছু কঠোরতা আসতে পারে। এছাড়া আরেকটা যেটা হতে পারে, অষ্টম ভাব থেকে যেহেতু দৃষ্টি দিচ্ছে, তো জমা পুঁজির ক্ষেত্রে কিছু শনি এখানে হানি করতে পারে। শনির দৃষ্টির ফলে এনার জমানো টাকা পয়সা ইত্যাদি ক্ষয় হতে পারে, নষ্ট হতে পারে। এটা দ্বিতীয় ভাব। এরপরে আমরা আসছি তৃতীয় ভাবে। আরেকটা জিনিস বলা উচিত, এখানে দ্বিতীয় ভাবে আমরা ধরেন কুটুম্ব বাণী বলি, তো কুটুম্ব দ্বিতীয় ভাব থেকে দেখা হয়, অর্থাৎ নিকট আত্মীয় স্বজন।
তো সেখানে শনির দৃষ্টিটাকে খুব ভালো হিসেবে দেখা হবে না, কেন শনি একটি বিচ্ছেদাত্মক গ্রহ, তার দৃষ্টিও আত্মীয় স্বজনের সঙ্গে, নিকট আত্মীয়দের সঙ্গে বিশেষ করে কোনো সমস্যা বা দূরত্ব তৈরি করতে পারে। তারপর আসছি আমরা তৃতীয়ভাবে। তৃতীয়ভাবে যেখানে 7 লেখা আছে সেখানে বসেছে রাহু। তৃতীয়ভাবে রাহু বসলে যেটা হয়, স্ট্রাগল বাড়িয়ে দেয়। কেন? তৃতীয় ভাব হচ্ছে স্ট্রাগলের ঘর, পরাক্রমের ঘর, ছোটো ভাই বোনের ঘর, বাধাবিঘ্নের ঘর। তো স্ট্রাগল বাড়িয়ে দেয়, বাধাবিঘ্ন বাড়িয়ে দেয়, কিন্তু পরাক্রমও বজায় রাখে। তো জাতকের মধ্যে একটা টেন্ডেন্সি থাকবে, রাহু থাকলে এখানে বিশেষ করে, রাহুকে এটাকে খুব কারক ভাব বলা হয় রাহু। তো জাতকের মধ্যে একটা টেন্ডেন্সি থাকবে যে কোনো প্রকারে বাই হুক আর বাই ক্রুক আমরা একটা কাজ আদায় করে আমি ছাড়ব। যদি কোনো কাজের পিছনে পড়ে যায়, সেটাকে সোজা পথে হোক বাঁকা পথে হোক কার্য উদ্ধার করে তবেই জাতকের ছাড়ার একটা টেন্ডেন্সি থাকবে। এছাড়াও কি না, রাহু কেতু যেহেতু নিজস্ব ঘর থাকে না, সে যে রাশির ঘরে বসে সেই রাশির অধিপতি যদি জন্মছকে শুভভাবে স্ট্রং হয়ে বসে, তখন ভালো ফল দিতে শুরু করে রাহু কেতুও। তো রাহু বসে আছে 7 নম্বর রাশির ঘরে। 7 নম্বর রাশির অধিপতি হচ্ছেন শুক্রদেব। কেন? 7 নম্বর রাশি হচ্ছে তুলা রাশি, তার অধিপতি শুক্র। সেই শুক্র এই জন্মছকে নিউট্রাল সামগ্রহ, এবং সে তার বন্ধু রাশিতে একাদশভাবে স্ট্রং হয়ে বসে আছে। তাই জন্য আমরা বলবো যে রাহু এখানে মোরলেস ভালো ফল দেবে, তবে স্ট্রাগল লাইফে যথেষ্ট পরিমাণে থাকবে, সেটা একটু ব্যতিব্যস্ত করতে পারে জাতক। তারপর আসছি চতুর্থভাবে। চতুর্থভাব যেখানে 8 লেখা আছে সেখানে বৃহস্পতি এবং প্লুটো। তো ইউরেনাস নেপচুন প্লুটোকে আমরা গুরুত্ব দিই না ব্যাধি জ্যোতিষে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি না, কিন্তু বৃহস্পতি এখানে বসা অত্যন্ত শুভ। বৃহস্পতি এই জন্মছকে অত্যন্ত কারক গ্রহ, আর বৃহস্পতি চতুর্থভাবে বসাও সব দিক থেকে শুভ ফল আনে। তো এটা বোঝা যাচ্ছে যে জাতকের চতুর্থ ভাব দিয়ে আমরা যেটা দেখি, ভূমি মাতা বাহন, সেই সমস্ত রিলেটেড সমস্ত ভালো ফলই পাবেন। কেন? বৃহস্পতি সেখানে বসে আছে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে, মা অত্যন্ত জ্ঞানী, গুণী, স্পিরিচুয়াল এরকম হওয়ার সম্ভাবনা, এবং বাড়ির পরিবেশ ভালো হওয়ার সম্ভাবনা। জাতকের পারিবারিক অবস্থা যথেষ্ট ভালো, যথেষ্ট ওয়েলদি বা ওয়েল সেটেলড ফ্যামিলি থেকে জাতকের আসার কথা। তো ওভারঅল তো আমরা দেখি যদি চতুর্থ ভাব অত্যন্ত শুভ, এবং বৃহস্পতির এখান থেকে যে দৃষ্টিগুলো থাকবে সেগুলো সমস্ত ভালো ফল প্রদান করবে, এখান থেকে এটা বোঝা যাচ্ছে। তারপর আসছি আমরা পঞ্চমভাবে। পঞ্চমভাব যেখানে 9 লেখা আছে, তো সেই ঘরটি ফাঁকা, কিন্তু বিপরীত থেকে দৃষ্টি আছে সূর্য এবং শুক্রে, এবং এই দুজনেই জন্মছকে ভালো অবস্থায় আছে, ভালোভাবে বসে আছে। তাই এদের যে দৃষ্টিটা এখানে পড়বে সেটাও মোরলেস ভালো ফল দেবে। তো সেটা এখানে এনার সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও সাহায্য করবে, বিদ্যার জন্যও সাহায্য করবে। কেন? পঞ্চম ভাব থেকে আমরা দেখি সন্তান, বিদ্যা, প্রেম ইত্যাদি। আর শুক্রের দৃষ্টি আসার জন্য প্রেম আসারও সম্ভাবনা জীবনে। তো পঞ্চম ভাবও আমরা বলব যথেষ্ট শুভ। তারপর আসছি আমরা ষষ্ঠভাবে। ষষ্ঠভাব ইউরেনাস নেপচুন বসে আছে। ষষ্ঠ ভাবকে আমরা বলি রোগ ঋণ শত্রুর ঘর, ষড়ঋপুর ঘর। সেই ঘরে ইউরেনাস নেপচুনের বিশেষ কোনো গুরুত্ব নেই, তাই আমরা এই ঘর নিয়ে বিশেষ কিছু বলছি না। তারপর আসছি আমরা সপ্তম ভাবে। সপ্তম ভাব যেখানে 11 লেখা আছে সেখানে চন্দ্র এবং মঙ্গলের দৃষ্টি আসছে। সেই ঘরটি ফাঁকা হলে চন্দ্র মঙ্গলের দৃষ্টি আসছে, এবং চন্দ্র এবং মঙ্গল দুজনই, এই আমরা আলোচনা করলাম আগেই যে এই জন্মছকে মঙ্গল অত্যন্ত শুভ, কিন্তু বাদকপতি এবং চন্দ্র দ্বাদশপতি হওয়ার জন্য তার বাদকত্ব বৃদ্ধি পাচ্ছে। ফলে তার দৃষ্টি এবং বিশেষ করে চন্দ্রের দৃষ্টি, কেন চন্দ্র দ্বাদশপতি, তার যে দৃষ্টি সেটা খারাপ ফলই দেওয়ার সম্ভাবনা বেশি। তো সেই রিলেটেড আমি বলবো যে 7th হাউস রিলেটেড একটু সমস্যা ওনার ফেস করতে হতে পারে, এবং ইনি যেহেতু লগ্নে মঙ্গল বসে আছে, ইনি মাঙ্গলিকও বটে, এবং সেটা চন্দ্র রাশি সাপেক্ষেও মাঙ্গলিক এবং লগ্ন সাপেক্ষেও মাঙ্গলিক। তাই এনার একটু দেরিতে বিয়ে করাটাই ভালো। 28-29-এর পরে যদি ইনি বিয়ে করেন সেটা এনার জন্য শুভ হবে। আর একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে, জিম, ব্যায়াম ইত্যাদি বা খেলাধুলার মধ্যে থাকলে এনার মাঙ্গলিকের নেগেটিভ এফেক্টটা অনেকটা নিউট্রাল হয়ে যাবে, সেটাও এনার জন্য ভালো হবে। কিন্তু এই ঘরে যে দৃষ্টিটা আসছে সেটা মোরলেস চন্দ্রমঙ্গলের দৃষ্টিটা খুব একটা ভালো ফল দিতে চাইবে না। আর সপ্তম ভাব থেকে আমরা দেখি ডেলি ওয়েজেস, পার্টনারশিপ, বিবাহ ইত্যাদি। তো এটা গেল সপ্তম ভাব। তারপর আসছি আমরা অষ্টম ভাব। অষ্টম ভাব যেখানে 12 লেখা আছে সেখানে বসে আছেন শনিদেব। তো শনিদেব অষ্টমভাবে আসলে যেটা খুব প্রমিনেন্টলি করে এবং বেশিরভাগ ক্ষেত্রে এটাই খুব কমন একটা রেজাল্ট দেয়, সেটা হচ্ছে জাতকের দীর্ঘায়ু করে। তো এই জাতকের দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা প্রবল। তবে অষ্টম ভাব হচ্ছে মৃত্যুতুল্য কষ্টরোগ। তো অষ্টম ভাব থেকে আমরা দেখি অ্যাক্সিডেন্ট, মৃত্যুতুল্য কষ্ট, এছাড়া লাইফে হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা,
এছাড়া কোনো ডিপ সিক্রেট, কোনো ডিপ ডিজায়ার, এছাড়া অকাল্ট। তো এইখানে শনিদেব যেটা বললাম দীর্ঘায়িত করবে এবং অকাল্টেও এনার ইন্টারেস্ট দিতে পারে। তবে শনি এখানে বসে অষ্টমভাবে ততটা খারাপ ফল দেবে না এনাকে। কেন না, এখানে বিপরীত রাজযোগ অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। কেন, শনি হচ্ছে ষষ্ঠপতি এবং ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ এই তিনটে ভাবের অধিপতি হয়ে যে কোনো একটি ভাবেই যদি বসে পড়ে এবং লগ্নপতি যদি সেই জন্মছকে স্ট্রং হয়, তাহলে গ্রহটি খারাপের জায়গায় ভালো ফল দেয়। তো এখানে শনি হচ্ছে মোস্টলি ভালো ফল দেবে। শনির মহাদশা এনাকে খুব বেশি কষ্ট দেবে না, তবে হ্যাঁ, বিপরীত রাজযোগে প্রথম দিকে কষ্ট পাওয়া যায়, যত সময় যায় সময়ের সঙ্গে সঙ্গে মহাদশার শেষের দিক যত আসবে তত ভালো ফল দিতে শনি এখানে শুরু করবে। তো ওভারঅল যদি আমরা বলি অষ্টম ভাবটাকে খুব ভালোভাবে ধরা হয় না, সেই তুলনাতেও এই ঘরটি শনি এখানে বিপরীত রাজযোগের জন্য মোরলেস ভালো ফল পাবেন, অপেক্ষাকৃত ভালো রেজাল্ট পাবেন ইনি। তারপর আসছে আমরা নবম ভাবে। নবম ভাব যেখানে এক লেখা আছে সেখানে আছে কেতু। কেতু এখানে বসলে যেটা করবে স্পিরিচুয়াল করবে, হ্যাঁ আধ্যাত্মিক করবে, কিন্তু এই নবম ভাবটা হচ্ছে স্পিরিচুয়ালিটির ঘর, পিতার ঘর, ধর্মের ঘর, ভাগ্যেরও ঘর। তো সেই দিক থেকে যদি দেখা যায় যে পিতার ঘরে বসেছে কেতু, পিতার থেকে ডিট্যাচ করে দেবে। কেন, কেতু হচ্ছে ডিট্যাচমেন্টের কারণ। তো পিতার সঙ্গে হতে পারে যে পিতার প্রতি সম্পর্ক খুব বেশি ভালো খারাপ যাই হোক না কেন, পিতার প্রতি কোনো টান না থাকা বা পিতার প্রতি সেই পরিমাণ সম্মান বা ভালোবাসা ইত্যাদি না থাকা, এটা একটা ফিল করার বা পিতার প্রতি সেরকম কোনো টান অনুভব না করার একটা সম্ভাবনা জাতকের মধ্যে থাকতে পারে। তো পিতার থেকে যেহেতু ডিট্যাচ করতে চাইছে, এছাড়া পিতার শারীরিক অসুস্থতা, পিতার কোনো অন্যান্য অসুবিধা এগুলো হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে এখান থেকে। আর ভাগ্যভাবে কেতু বসা খুব শুভ নয়, তবে হ্যাঁ এই ঘরের মালিক যেহেতু লগ্নে বসে আছে, যদিও তিনি বাদকপতি কিন্তু লগ্নে স্ট্রং হয়ে বসে আছে বন্ধু রাশিতে, তো সেই দিক দিয়ে মঙ্গল ভালো অবস্থায় থাকার জন্য কেতু কিছুটা ভালো ফল দেবে, যেটা স্পিরিচুয়ালিটির দিক দিয়ে প্রকাশ পাবে। তো এটা গেল নবম ভাব। নবম ভাব কেতু বসার জন্য খুব ভালো আমরা বলতে পারছি না। তারপর আসছি আমরা দশম ভাব। দশম ভাব যেখানে 2 লেখা আছে সেখানে বসে আছে বুধ। বুধ এই জন্মছকে যথেষ্ট কারক। কেন, একাদশ এবং দ্বিতীয় দুটো শুভ ভাবের অধিপতি। কেন, এই দুটো ভাবকে আমরা ধনপ্রাপ্তির দিক দিয়ে ভেবে দেখি, আমরা এই যুক্ত করে দেখি, এবং দুটো ধনপ্রাপ্তি লাভের ঘরের, একটা হচ্ছে একাদশ ভাব লাভের ঘর, ইচ্ছাপূর্তির ঘর, আর দ্বিতীয় ভাব হচ্ছে টাকা পয়সার ঘর, অ্যাকুমুলেটেড ওয়েলথের ঘর। তো সেই দুটি ঘরের অধিপতি যখন দশমভাবে বসছেন, তখন বোঝা যাচ্ছে যে এনার দশম ভাব কর্মভাব, সেই কর্ম করেই এনার জীবনে ইচ্ছাপূর্তির লাভ এগুলো এনার হবে। ইনি চাকরি হোক ব্যবসা হোক যেটাই করবেন, বুধ থাকলে ব্যবসা করার সুযোগ দিচ্ছে, এবং যেহেতু বৃহস্পতি বিপরীত থেকে দৃষ্টি আছে, তাই এনার টিচিং প্রফেশনে যাওয়ারও সম্ভাবনা তৈরি হচ্ছে। আবার বুধ থাকলে অনেক সময় দেখি আমরা চাকরি ক্ষেত্রে কোনো রেভিনিউ, অ্যাকাউন্টিং এই ধরনের কোনো চাকরিতেও যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই সমস্ত ফিল্ডে গেলে তো বুধ খুব ভালো ফল দেবেই, এবং এনার বোঝা যাচ্ছে যে লাভ, ইচ্ছাপূর্তি, টাকা পয়সা জমানো, টাকা পয়সা জমানো ইত্যাদি সমস্ত কিছু এনার কর্মের দ্বারাই হবে এবং সেটা ভালো হবে। তো এটা এখান থেকে আমরা বুঝতে পারছি। এছাড়াও আরও একটা জিনিস কি দেখা যাচ্ছে না, বুধ বসে আছে শুক্রের রাশিতে, আবার শুক্র বসে আছে বুধের রাশিতে। কেন, 3 নম্বর রাশি হচ্ছে বুধের রাশি, আবার 2 নম্বর রাশি হচ্ছে শুক্রের রাশি। তো এখানে পরিবর্তন যোগ হচ্ছে একটা, ফলে এটা আরও শুভ হয়ে যাচ্ছে। তো দশম ভাব তাহলে আমরা বলতে পারি যে অত্যন্ত শুভ বুধের জন্য এবং পরিবর্তন যোগের জন্য। তারপর আছে আমরা একাদশ ভাবে। একাদশ ভাব যেখানে সূর্য এবং শুক্র বসে আছে। লগ্নপতি একাদশ ভাবে বসা যথেষ্ট ভালো। কেন, একাদশ ভাব হচ্ছে লাভ ইচ্ছাপূর্তির। তো একাদশ ভাব থেকে আমরা দেখি লাভ ইচ্ছাপূর্তি শুধু নয়, ছোটোখাটো রোগ ভোগ, বড় ভাই বোন। শুক্র এবং সূর্য একসাথে বসায় যেটা বোঝা যাচ্ছে লাভ ইচ্ছাপূর্তির জন্য খুব ভালো, টাকা পয়সার জন্য যথেষ্ট ভালো। শুধু সমস্যা কি, লগ্নপতি একাদশ ভাবে যাওয়ার জন্য ছোটোখাটো রোগ ভোগ এনার লেগে থাকার সম্ভাবনা এখান থেকে দেখা যাচ্ছে। আদারওয়াইজ এই ঘর রিলেটেড সমস্ত ভালো ফলই ইনি পাবেন। এটা গেল একাদশ ভাব। তারপর আসছি আমরা দ্বাদশ ভাব, যেটা শেষ ঘর। সেখানে 4 লেখা আছে, সেই ঘরটি ফাঁকা এবং বিপরীত থেকে কোনো সরাসরি দৃষ্টি, যেটা সেই দৃষ্টি আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো এই ঘরটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। আর দ্বাদশ ভাব হচ্ছে মুখ্যের ঘর, মুক্তির ঘর, ব্যয়ের ঘর, স্পিরিচুয়ালিটির ঘর, জেল যাত্রার ঘর, নির্বাসনের ঘর, দূরে সেটেলমেন্টের ঘর ইত্যাদি। তাহলে আমরা এখানে বেসিক অ্যানালিসিস কমপ্লিট হয়ে গেল আমাদের। তাহলে আমরা ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।